গল্পের শুরুটা হয় এক বিশাল বিলাসবহুল ক্রুজ শিপ থেকে, যেখানে হাজার হাজার মানুষ নতুন বছর উদযাপন করার জন্য উপস্থিত ছিল। চারপাশ জুড়ে চমৎকার গান বাজনা, ঝলমলে আলো আর উৎসবের আমেজ ভেসে বেড়াচ্ছিল। কিন্তু সেখানে উপস্থিত একজন মানুষেরও বিন্দুমাত্র ধারণা ছিল না যে আর কিছুক্ষণ পরেই সমুদ্রের এক দানবীয় ঢেউ পুরো জাহাজটিকে উল্টে দেবে, আর তাদের বেঁচে থাকার লড়াই কোনো কঠিন খেলার চেয়ে কম হবে না। ঠিক যখনই নতুন বছরের উল্টো গণনা শুরু হয়, তখন পুরো জাহাজটা আনন্দের সাগরে ভেসে যাচ্ছিল। তখনই ক্রু মেম্বারদের একজনের নজর গিয়ে পড়ে সমুদ্রের দিকে, আর তার হাত পা ঠান্ডা হয়ে যায়। বহু দূরে সমুদ্রের গভীর থেকে এক বিশাল ঢেউ দ্রুত গতিতে জাহাজের দিকে ধেয়ে আসছিল। সে সাথে সাথেই কন্ট্রোল রুমে বার্তা পাঠায় এবং ক্যাপ্টেনকে জাহাজটা ঘুরিয়ে নেওয়ার পরামর্শ দেয়, যাতে করে জাহাজের সামনের অংশ সরাসরি ঢেউয়ের মুখোমুখি হতে পারে এবং ধাক্কার প্রভাব কিছুটা হলেও কমানো যায়। ঠিক সেই সময়ই রিচার্ড নামের এক ব্যক্তি জাহাজের ডেকে দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রাক প্রস্তুতি নিচ্ছিল। সে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু যেই মুহূর্তে তার নজর সামনের সেই দানবীয় ঢেউয়ের ওপর পড়ে, সে একদম শকড হয়ে যায়। কিছু মুহূর্ত আগে যে মানুষটা নিজের জীবন শেষ করতে চেয়েছিল, সেই এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য তীব্র গতিতে জাহাজের ভেতরে দৌড়াতে থাকে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ক্রুরা জাহাজটিকে পুরোপুরি ঘোরাতে পারে না। এখন তাদের সামনে মাত্র একটাই উপায় বাকি ছিল: বিপদ সংকেত বাজিয়ে যাত্রীদের সতর্ক করা। হোলের মধ্যে যারা আনন্দে মেতেছিল, বিপদের কথা জানতে পেরেই সেখানে চরম হুলস্থুল পড়ে গেল। মানুষজন দিশেহারা হয়ে চারদিকে দৌড়াতে শুরু করল, কিন্তু সামলে নেওয়ার মতো বিন্দুমাত্র সময় তারা পেল না। পরের মুহূর্তেই সেই বিশাল ঢেউ পুরো শক্তি নিয়ে জাহাজের গায়ে আঘাত করল। প্রচণ্ড সেই ধাক্কায় বিশাল ক্রুজ শিপটা ভীষণভাবে কেঁপে উঠল। এত বড় একটা জাহাজ, যাকে সবাই নাকি কখনোই না ডোবা জাহাজ বলে জানত, প্রকৃতির এই রুদ্ররূপের সামনে টিকতেই পারল না। জাহাজটা হঠাৎ করে একদিকে হেলে পড়ল, আর ভেতরের সবকিছু হুড়মুড় করে অন্যদিকে গড়িয়ে যেতে শুরু করল। মানুষজন মেঝের ওপর আছড়ে পড়তে লাগলো এবং ভারী সব আসবাবের নিচে চাপা পড়তে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই জাহাজের ভারসাম্য পুরোপুরি হারিয়ে গেল, আর আস্ত একটা বিশাল জাহাজ 180 ডিগ্রি উল্টে গেল। এখন সেই বিশাল জাহাজটা পানির ওপর সম্পূর্ণ উল্টো হয়ে ভাসতে শুরু করল। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষ সঙ্গে সঙ্গে মারা গেল। অনেকেই সমুদ্রে তলিয়ে গেল, অনেকে ভারী বস্তুর নিচে পিষ্ট হল, আবার অনেকে বিশাল উচ্চতা থেকে নিচে আছড়ে পড়ল। জাহাজের ভাঙা অংশগুলোতে ঘটে যাওয়া বিস্ফোরণের কারণে বহু মানুষ আগুনে পুড়ে গেল। চারদিকে কেবলই হাহাকার, কান্নাকাটি আর বীভৎস ধ্বংসের চিত্র। তবে অবাক করার বিষয় এটাই ছিল যে জাহাজটা কিন্তু পুরোপুরি ডুবে যায়নি। জাহাজের ভেতরে এমন কিছু এয়ারটাইট কক্ষ বানানো ছিল যেগুলো এখনও পানি থেকে সুরক্ষিত ছিল। ফলে ভেতরে থাকা বাতাসের কারণে জাহাজটা ভেসে থাকার ক্ষমতা পাচ্ছিল এবং সমুদ্রের বুকে উল্টো হয়ে ভেসেছিল। এর মধ্যেই জাহাজের জরুরি ব্যাকআপ জেনারেটর চালু হয়ে গেল। চারদিকে আবার আলো ফিরে এলো এবং বেঁচে যাওয়া মানুষগুলো চারপাশের পরিস্থিতি দেখতে পেল। সবাই যে যার মতো করে বেঁচে ফেরার পথ খুঁজতে শুরু করলো। এই পরিস্থিতির মাঝেই ম্যাগি তার সন্তান কর্নারকে পাগলের মতো খুঁজতে লাগলো। তার মনে ভয় কাজ করছিল, হয়তো তার ছেলেও এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। ঠিক তখনই রবার্ট খবর পেল যে কর্নার এখনো বেঁচে আছে। সে কোনো মতে একটা পিয়ানো আঁকড়ে ধরে ঝুলেছিল, কিন্তু পুরো জাহাজ উল্টে যাওয়ার কারণে কর্নার এখন শূন্যে ঝুলন্ত অবস্থায় ছিল। রবার্ট দেরি না করে দ্রুত কয়েকজনকে ডেকে আনলো এবং তারা একটা পর্দা নিচে মেলে ধরল। কর্নার ওপর থেকে সেই পর্দায় লাফ দিল, আর সবাই তাকে নিরাপদে ধরে ফেলল। এবার জাহাজে বেঁচে থাকা মানুষের সামনে সবচেয়ে বড় প্রশ্ন তুলে ধরল সময়। সাহায্য না আসা পর্যন্ত তারা কি বেঁচে থাকতে পারবে? ক্যাপ্টেন ব্র্যাডফোর্ড সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানালেন। তিনি সবাইকে বোঝালেন যে মৃত্যুর আগে ক্রু মেম্বাররা জরুরি বিপদ সংকেত পাঠিয়ে গিয়েছিল। সেই হিসাব অনুযায়ী আর কিছু ঘন্টার মধ্যেই উদ্ধারকারী দল এসে পৌঁছাবে। তাই সবার উচিত নিজের জায়গায় শান্ত হয়ে বসে থাকা এবং দরজাকপাট বন্ধ করে অপেক্ষা করা। ক্যাপ্টেনের কথা শুনে বেশিরভাগ মানুষ শান্ত হয়ে গেলেও ডিলান নামের এক ব্যক্তি চুপচাপ জাহাজের গঠন লক্ষ্য করছিল। সে আগে নৌবাহিনীতে কাজ করার কারণে ভালোভাবে জানে যে এই পরিস্থিতিতে কেবল বসে অপেক্ষা করা কতটা বিপজ্জনক হতে পারে। তার অভিজ্ঞতা বলছিল জাহাজটি খুব বেশি সময় ভেসে থাকবে না এবং শেষ পর্যন্ত সমুদ্রের তলদেশে তলিয়ে যাবে। তাই ডিলান একাই জাহাজের উপরের অংশে গিয়ে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। ম্যাগি ও তার ছেলে ডিলানের এই পরিকল্পনা খেয়াল করছিল। পেশায় স্থপতি রিচার্ডও ডিলানের যুক্তির সঙ্গে একমত হল। সে বলল, জাহাজ যতই শক্ত হোক না কেন, শেষ পর্যন্ত এটা ডুববেই। অন্যদিকে রবার্ট তার হারিয়ে যাওয়া মেয়ে জেনিফারকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। তাই সে জাহাজের ভেতরকার গলি ঘুপচি ভালো চেনা মার্কো নামের এক ওয়েটারকে নিজের সাথে আসার জন্য রাজি করালো। মার্কো ভেতরের সব পথ ভালোভাবে চিনত, সেজন্য তারা দুজন মুহূর্তের মধ্যেই জেনিফারের খোঁজে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ চিন্তা করার পর ম্যাগিও নিজের ছেলের হাত চেপে ধরল। ছেলে জিজ্ঞেস করল, আমরাও কি ওদের সাথে যাব? ম্যাগি উত্তর দিল, হ্যাঁ চলো। তারা দুজনও পিছন পিছন চলতে শুরু করল। তাদের এভাবে চলে যেতে দেখে হোলের ভেতরে থাকা অন্য যাত্রীদের নজরও সেদিকে গেল। অনেকেই তাদের পিছু নেওয়ার কথা ভাবছিল, কিন্তু ক্যাপ্টেন ব্র্যাডফোর্ড সবাইকে সাথে সাথে থামিয়ে দিলেন। তিনি যাত্রীদের বোঝালেন যে স্থান পরিবর্তন করাটা ঝুঁকিপূর্ণ হবে। তারপর তিনি লোকজনকে নির্দেশ দিলেন দরজাকপাট ভালো করে বন্ধ করে দিতে। কিন্তু ডিলান আর তার সঙ্গীদের থামানো এত সহজ ছিল না।
কারণ তারা জানে যদি জাহাজটি ডুবে যায় তবে নিচে বসে থাকাটাই হবে জীবনের সবচেয়ে বড় ভুল। এবার শুরু হলো তাদের জীবন মরণের আসল লড়াই। এই উল্টে যাওয়া বিশাল জাহাজের বুক চিরে তাদের ওপরের দিকে উঠতে হবে। প্রতিটি পথ ছিল বিপদসংকুল, আর জাহাজের প্রতিটি কোণ পরিণত হয়েছিল মৃত্যুর ফাঁদে। কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না। হয় বাইরে বেরিয়ে আসতে হবে, না হয় এই জাহাজের সঙ্গেই চিরতরে সমুদ্রের তলে তলিয়ে যেতে হবে। একদিকে যেখানে ক্যাপ্টেন হোলের মানুষকে শান্ত রাখার চেষ্টা করছিলেন, অন্যদিকে জাহাজের ওপরের অংশে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে ছিল না। ভয়ে মানুষজন যেদিকে পারছিল ছুটছিল, কিন্তু জেনিফার সেখান থেকে সরতে পারছিল না, কারণ তার বাগদত্তা ক্রিশ্চিয়ান একটা ভারী লোহা ট্রাসের নিচে আটকে ছিল। জেনিফার একা সেই ভারী লোহার অংশ সরাতে পারছিল না, তাই সে ভিড়ের মধ্য থেকে এলেনা নামের এক নারীকে সাহায্যের জন্য ডাকল। দুজন মিলে প্রাণপণ চেষ্টা করেও সেটাকে একটুও নাড়াতে পারল না। ঠিক তখনই ওপরের ধোঁয়া শনাক্তকারী যন্ত্র চালু হয়ে গেল, আর সেখান থেকে প্রবল বেগে পানি পড়তে শুরু করলো। সেই পানি মেঝের ছেঁড়া বিদ্যুতের তারে স্পর্শ করতেই পুরো জায়গায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ল। আতঙ্কে যারা দৌড়াচ্ছিল তাদের অনেকে বিদ্যুৎস্পৃষ্ট হলো, তবে জেনিফার, এলেনা ও ক্রিশ্চিয়ান এক জায়গায় স্থির থাকায় কোনো মতে বেঁচে গেল। কিন্তু তাদের প্রধান সমস্যাটা তো রয়েই গিয়েছিল। ক্রিশ্চিয়ানের পা এখনও সেই ভারী লোহার নিচে আটকে ছিল। জেনিফার বুঝতে পারল যে হাত দিয়ে তোলার চেয়ে কোনো দণ্ড ব্যবহার করে লিভারের সাহায্যে এটি তুলতে হবে। এলেনা জেনিফারকে সেখানে অপেক্ষা করতে বলে নিজেই কোনো শক্ত বস্তু খুঁজতে বেরিয়ে পড়ল। পানি ও বিদ্যুতের ফাঁদ এড়িয়ে সে সামনে এগিয়ে গেল। একটু পর সে একটা শক্ত পাইপ দেখতে পেল, যা দিয়ে কাজ চালানো সম্ভব। তবে সেদিকে এগোতেই লাশের স্তূপের মধ্যে এক অদ্ভুত নড়াচড়া দেখতে পেল। সেখানে একজন মানুষ এখনও জীবিত ছিল। সে দুর্ঘটনায় জ্ঞান হারিয়েছিল, আর ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। এলেনা তাকেও সাথে নিয়ে ফিরে এলো। এবার তিনজন মিলে পুরো শক্তি প্রয়োগ করে পাইপটিকে লিভার হিসেবে ব্যবহার করল, এবং শেষ পর্যন্ত ভারী লোহাটিকে সরিয়ে ফেলতে সক্ষম হল। ক্রিশ্চিয়ান দ্রুত নিজের পা বের করে আনল। জেনিফারের যেন প্রাণ ফিরে এলো, কিন্তু বিপদ তো সবে শুরু। ওদিকে ডিলান আর তার সঙ্গীরা বাইরের পথ খুঁজতে গিয়ে প্রথম বড় বাধার মুখে পড়ল। ওপরের দিকে যাওয়ার মূল পথটা সম্পূর্ণ বন্ধ হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা মাল বহনের লিফট দেখতে পেল। লিফটের দরজা খোলার প্রাণপণ চেষ্টা করেও লাভ হলো না, কারণ ওটা ভীষণভাবে আটকে ছিল। ভালো করে পর্যবেক্ষণ করে ডিলান দেখতে পেল লিফটের কামরাটি ওপরের দিকে ঝুলে আছে, অর্থাৎ ভেতরের পথ পুরোপুরি বন্ধ নয়। যদি তারা ওপরের অন্য পাশের দরজাটা খুলতে পারে তবে সেখান থেকে পথ পাওয়া যেতে পারে, কিন্তু সমস্যা হলো তাদের অবস্থান আর সেই দরজার মাঝে ঝুলছিল এক গভীর শূন্যতা। উপায় না দেখে তারা একটা লম্বা বেঞ্চ টেনে এনে দুই প্রান্তের মাঝে বসিয়ে দিল, যা তাদের জন্য একটা অস্থায়ী সাঁকো তৈরি করল। ডিলান অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে সেই সংকীর্ণ সাঁকো পার হয়ে অপর প্রান্তে পৌঁছালো। সে একটা বেলচা দিয়ে লিফটের দরজা খোলার চেষ্টা করল, কিন্তু উপযুক্ত জায়গা না পাওয়ায় ফাঁক করতেই পারল না। ঠিক সেই সময় ডিলানের চোখ গেল আরও ওপরের দিকে। সেখানে ওপরের তলার লিফটের দরজা আধ খোলা অবস্থায় ছিল। ডিলান সাথে সাথেই নিজের পরিকল্পনা বদলে ফেলল। নিচে দরজা খোলার বদলে ওপরের সেই খোলা অংশ দিয়ে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এর জন্য আরও একজনকে এই সরু সাঁকোতে আসতে হবে। বাকিরা বেঞ্চটাকে শক্ত করে ধরে রেখেছিল, তাই রিচার্ড ছাড়া আর কারো পক্ষে সামনে আসা সম্ভব ছিল না। রিচার্ড বেশ ভয় পেলেও শেষ পর্যন্ত এগিয়ে আসতে রাজি হলো। এখন সেই পাতলা বেঞ্চের ওপর ডিলান আর রিচার্ডকে নিজেদের অবস্থান অদল বদল করতে হবে। নিচে অতল খাদ, ওপরে উল্টে থাকা বিশাল জাহাজ, আর মাঝে মাত্র একটা সামান্য কাঠের বেঞ্চ। সামান্য ভুল হলেই সোজা মৃত্যু। ডিলানকে ওপরের দিকে তুলে দিতে সবাই মিলে একটা মানব সিঁড়ি বানিয়ে ফেলল। ডিলান ধীরে ধীরে ওপরের দিকে উঠে শেষ পর্যন্ত তার প্রথম পা ওপরের অংশে রাখতে পারল, কিন্তু কেউ খেয়াল করেনি যে ওপরের লিফটটি দিন দিন দুর্বল হয়ে আসছিল। এরপর একে একে বাকিদের ওপরের দিকে পাঠানো শুরু হলো। নিয়ম অনুযায়ী আগে নারী ও শিশুদের ওপরে পাঠানো হলো। মার্কো, যে রবার্টকে সাহায্য করছিল, সে রবার্টকে আগে যেতে দিয়ে নিচে থেকে বেঞ্চটা ধরে রাখল। কিন্তু রবার্ট যখন জোর দিয়ে ওপরে উঠছিল তখন বেঞ্চটা স্থানচ্যুত হওয়ার মতো অবস্থা হলো। মার্কো কোনো মতে সেটা সামলে নিল। এরপর সে রিচার্ডকে বলল, আপনি আগে চলে যান, আমি সবার শেষে যাব। সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই সিদ্ধান্তই তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে চলেছে। রিচার্ড ওপরে ওঠার চেষ্টা করতেই আচমকা ওপরের লিফটটি নিজের ভার সহ্য করতে না পেরে বিকট শব্দে নিচে খসে পড়তে শুরু করল। ভাগ্যক্রমে সেটার ইমার্জেন্সি ব্রেক কাজ করায় লিফটটা আটকে গেল, কিন্তু সেই তীব্র ঝাঁকুনিতে বেঞ্চটা পুরোপুরি সরে পড়ে গেল। ফলে মার্কো আর রিচার্ড দুজনই শূন্যে ঝুলতে লাগলো। নিচে পা রাখার মতো কোনো জায়গা আর অবশিষ্ট ছিল না। ওপর থেকে ডিলান সহ বাকিরা তাদের টেনে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু দুজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন একবারে তোলা ডিলানের একার পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। তাছাড়া ওপরের লিফটের ওপর চাপ বাড়তে থাকায় সেটাও যে কোনো মুহূর্তে নিচে খসে পড়তে পারত। ডিলানের হাতে ছিল মাত্র কয়েক সেকেন্ড সময়। তাকে এক অত্যন্ত হৃদয়বিদারক আর কঠিন সিদ্ধান্ত নিতে হলো। সে দ্রুত সিদ্ধান্ত নিল যে কেবল একজনকে টেনে তোলা সম্ভব, আর ঠিক সেই মুহূর্তে নিচে বিকট শব্দে একটা বিস্ফোরণ ঘটল। প্রচণ্ড কম্পনে পুরো এলাকা কেঁপে উঠল। ওদিকে নিচের হোলের মধ্যে থাকা ক্যাপ্টেন মনে করছিলেন, যারা তার কথা না শুনে ওপরে গিয়েছিল তারা বোধহয় এতক্ষণে মারা গেছে।
কিন্তু তিনি জানতেন না যে তারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রবার্ট নিজের মেয়ে জেনিফারকে আবার খুঁজে পেয়েছিল, যে নিজেও বাঁচার পথ খুঁজছিল। এখন এই পুরো দলটি জাহাজের এমন এক অংশে এসে পৌঁছালো যা আগে একটা বার ছিল। সেখানে কিছু খাবার পানি পেয়ে তারা সবাই কিছুটা শক্তি সঞ্চয় করে নিল, কিন্তু ডিলান এক মুহূর্তের জন্য থামেনি। সে প্রতিনিয়ত বাইরের পথ বের করার চিন্তা করছিল। ছোট কর্নার তার কাছে এসে জিজ্ঞেস করল, আপনি কি ভাবছেন? ডিলান সামনের একটা দরজার দিকে ইঙ্গিত করে বলল, আমার মনে হয় ওপরের দিকে যাওয়ার পথ ওই দরজার পেছনেই আছে, তবে ওপাশে কি অপেক্ষা করছে তা জানি না। কর্নারের কৌতূহল দেখে ডিলান তাকে পেছনে সরে থাকতে বলল। তারপর সে দরজার হাতলে খানিকটা পানি ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেখান থেকে গরম ভাব বের হতে লাগলো। এর অর্থ পরিষ্কার, দরজার ওপাশে প্রবল উত্তাপ ও আগুন রয়েছে। কিন্তু ওপরে যাওয়ার অন্য কোনো পথ না থাকায় সবাইকে অগ্নি নির্বাপক যন্ত্র হাতে নিয়ে দরজা খোলার প্রস্তুতি নিতে হলো। সবাই ভয়ে ছিল যে দরজা খুললেই হয়তো আগুনের শিখা তাদের ওপর আছড়ে পড়বে, তবে ভাগ্য ভালো থাকায় তেমনটা ঘটল না। ভেতরে কেবল বিস্ফোরণ পরবর্তী অবশিষ্ট প্রচণ্ড উত্তাপ ছিল। সবাই স্বস্তির শ্বাস ফেলে দ্রুত এগিয়ে গেল, কিন্তু করিডোরে পৌঁছাতেই তারা টের পেল যে মূল বিপদ এখনও কাটে নাই। তাদের সামনে ওপরের দিকে যাওয়ার স্বাভাবিক কোনো সিঁড়ি বা পথ ছিল না। ভাঙা লিফট শ্যাফটের ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে তাদের ওপরের অংশে পৌঁছাতে হবে। বাধ্য হয়ে তারা একে একে সেই বিপজ্জনক অংশ পার হতে শুরু করল। জাহাজের কোনো অংশ কখন ভেঙে পড়বে কেউ জানে না, তাই তারা ছোট ছোট দলে ভাগ হয়ে এগোচ্ছিল। এবারও নিয়ম মেনে নারী ও শিশুদের আগে পাঠানোর সিদ্ধান্ত হলো। জেনিফার ও বাকিরা ধীরে ধীরে পার হচ্ছিল, কিন্তু ল্যারি নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় এই নিয়ম মানতে রাজি হল না। সে রেগে গিয়ে বলতে লাগলো, প্রতিবার কেন নারী ও শিশুরাই আগে সুযোগ পাবে? সে জেনিফারকে নিয়ে কটু কথা বলে নিজে আগে যাওয়ার জন্য জেদ ধরল। রবার্ট বিষয়টা মেনে নিতে না পেরে তাকে থামাতে গেল, কিন্তু ল্যারি কারো কথা না শুনে হাতে মদের বোতল নিয়ে ওপরে উঠতে শুরু করল। ঠিক তখনই তার হাত থেকে বোতলটি নিচে পড়ে ভেঙে গেল। এই সামান্য কটা সেকেন্ডের বিলম্বের মধ্যেই ওপর থেকে বিকট শব্দ হলো। আসলে এতক্ষণ উল্টো হয়ে থাকার কারণে জাহাজের মেঝের কাঠামো ইঞ্জিনের দানবীয় ওজন ধরে রাখতে পারেনি, ফলে বিশালাকার ইঞ্জিনটি সোজা নিচে খসে পড়ল। ল্যারি সামলে নেওয়ার সুযোগটুকুও পেল না। ইঞ্জিনের নিচে চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হল। তবে অন্যদের কাছে শোক প্রকাশ করার সময় ছিল না, কারণ ইঞ্জিন পড়ে যাওয়ার কারণে ওপরে এক বিশাল গর্ত তৈরি হয়েছিল এবং সেখান থেকে হু হু করে তরল জ্বালানি নিচে পড়তে শুরু করেছিল। দেখতে দেখতে সেই ডিজেল চারপাশে ছড়িয়ে পড়ল, আর ক্ষণিকের মধ্যে বাতাসে থাকা ফুলকি থেকে সেখানে ভয়াবহ আগুন ধরে গেল। এখন উল্টে যাওয়া এই জাহাজে শুধু পানি আর ভাঙা লোহার ভয় নয়, সাথে যোগ হলো ভয়াল আগুনের শিখা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল, তবে ভাগ্যক্রমে সবাই সঠিক সময়ে সেখান থেকে সরে যেতে পারল। কিন্তু যে পথে তারা এগোচ্ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। রবার্ট প্রস্তাব দিল পেছনে ফিরে গিয়ে অন্য কোনো পথ খোঁজার, কিন্তু জেনিফার বুঝে গিয়েছিল যে পেছনে ফেরা মানে নিজেদের ধোঁকা দেওয়া। বাবা ও মেয়ে শেষবারের মতো একে অপরের দিকে তাকালো, আর ঠিক তখনই ডিলানের চোখ পড়ল পাশের দেয়াল গেঁথে রাখা ফায়ার হোস পাইপের দিকে। কাউকে কিছু না বলে ডিলান পাইপটি রেলিংয়ের ওপর দিয়ে ফেলে দিল এবং পরক্ষণেই সরাসরি সেই আগুনের সাগরের মধ্যে ঝাঁপ দিল। নিচে চারিদিকে আগুন দেখে সবার আত্মা শুকিয়ে গেল, কিন্তু ডিলান জানত যে তেল পানির চেয়ে হালকা হওয়ার কারণে আগুন শুধু পানির ওপরিভাগেই জ্বলছিল, অর্থাৎ পানির তলদেশ নিরাপদ ছিল। ডিলান পানির ভেতর দিয়ে সাঁতরে ওপারে গিয়ে পৌঁছালো। সে পাইপটি টেনে শক্ত করে এক জায়গায় বেঁধে দিল, ফলে সেই পাইপটি তাদের জন্য একটা জিপ লাইনের মতো কাজ করতে লাগলো। রবার্ট দ্রুত চারপাশ থেকে একটা অর্ধগোলাকার বস্তু খুঁজে নিয়ে এলো যা পাইপ ধরে পিছলে যাওয়ার জন্য ব্যবহার করা যায়। সে নিজের মেয়ে জেনিফারকে পিঠে বসিয়ে পাইপ ধরে ধীরে ধীরে ওপারে পার হতে লাগলো। একে একে সবাই সেই পথ ব্যবহার করে ওপারে পৌঁছালো। তবে সবাই পৌঁছানো মাত্রই জাহাজে আরেকটি বিকট বিস্ফোরণ ঘটল। এই ধাক্কায় জাহাজের এক পাশে এক বিশাল গর্ত তৈরি হলো এবং সমুদ্রের পানি প্রচণ্ড বেগে ভেতরে ঢুকতে শুরু করল। প্রধান হোলের সিল করা কাঁচের দেয়ালে ফাটল ধরতে শুরু করল। সেখানে অপেক্ষারত হাজারো মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। কাঁচ ধরে রাখা বল্টুগুলো একটা একটা করে খুলে যেতে লাগলো। ক্যাপ্টেন ব্র্যাডফোর্ড এবার বুঝতে পারলেন যে মানুষকে সেখানে বসিয়ে রেখে তিনি কতটা বড় ভুল করেছেন, কিন্তু তখন আর অনুশোচনা করে কোনো লাভ ছিল না। পরের মুহূর্তেই কাঁচ ভেঙে সমুদ্রের পানি পুরো শক্তিতে হোলের ভেতর আছড়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এলাকা তলিয়ে যেতে লাগলো। পানির উচ্চতা দ্রুত বাড়ছিল। এই তাণ্ডবের মধ্যে জাহাজের ব্যাকআপ পাওয়ারও পুরোপুরি বন্ধ হয়ে গেল, ফলে চারপাশ ডুবে গেল ঘোর অন্ধকারে। রবার্টরা টর্চের সামান্য আলোয় নতুন পথ খুঁজতে লাগলো। তারা একটা দরজার কাছে পৌঁছে তা খোলার চেষ্টা করল, কিন্তু ওপাশের পুরো পথ আগেই পানিতে তলিয়ে গিয়েছিল। সবথেকে চিন্তার বিষয় ছিল পানির স্তর তাদের কল্পনার চেয়েও দ্রুত বাড়ছিল। ঠিক তখনই রবার্টের নজর গেল ওপরের একটা ভেন্টিলেশন পাইপের দিকে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তার ভেতরে ঢুকে পড়ল। অন্য কোনো উপায় না থাকায় বাকিরাও তার পিছু পিছু সেই সংকীর্ণ ভেন্টে ঢুকল। রবার্ট বুকডালা দিয়ে হামাগুড়ি দিয়ে পাইপের শেষ মাথায় পৌঁছালো, যেখানে ওপরের দিকে বাইরে বের হওয়ার একটা পথ দেখা যাচ্ছিল। সে দ্রুত ওপরে উঠতে শুরু করল, আর বাকিরাও তাকে অনুসরণ করল। কিন্তু বিপত্তি বাঁধল এলেনাকে নিয়ে। এলেনার অল্প ক্লস্ট্রোফোবিয়া ছিল, তাই এমন দম বন্ধ করা সংকীর্ণ। সবাই তাকে বোঝানোর চেষ্টা করলেও সে ভেতরে আসতে রাজি হচ্ছিল না। বাধ্য হয়ে ডিলান কোনো উপায় না পেয়ে এলেনাকে গায়ের জোরে ধরে ভেন্টিলেশন পাইপের ভেতর টেনে নিয়ে এলো। ওদিকে সবার সামনে থাকা রবার্ট অবশেষে শেষ মাথায় পৌঁছালো, কিন্তু বের হতে গিয়ে দেখল লোহার নেট দরজাটি আটকে আছে।
নেটের ফাঁক এত ছোট ছিল যে রবার্টের হাত পৌঁছানো অসম্ভব হয়ে পড়ছিল। সে কোনোমতে স্ক্রু ছোঁয়া পেলেও সেগুলো ঘোরাতে পারছিল না। কিছুক্ষণ পর এলেনাও সেখানে পৌঁছালো, কিন্তু নিচে দ্রুত বেড়ে ওঠা পানি দেখে তার আতঙ্ক বহুগুণ বেড়ে গেল। সবাই এখন সেই সংকীর্ণ পাইপের ভেতর আটকে আছে, আর সবার পেছনে থাকা ডিলান নিচে নামতে থাকা পানিতে প্রায় তলিয়ে যাওয়ার অবস্থায় পৌঁছেছে। এর মধ্যেই এলো নতুন বিপদ। দীর্ঘদিন ধরে পাইপ আঁকড়ে ধরে রাখার ফলে রিচার্ডের হাত ফসকে গেল। তার শরীর নিচের দিকে পিছলে যেতে লাগলো, কিন্তু পাইপটি এতই সরু ছিল যে তার শরীর মাঝামাঝি জায়গায় এসে আটকে গেল। সে না পারছে ওপরে উঠতে, না পারছে নিচে নামতে। এলেনা এমনিতেই ভয় ছিল। রিচার্ডকে এই অবস্থায় দেখে সে পুরোপুরি আতঙ্কে ভেঙে পড়ল। ডিলান সাথে সাথে তাকে শান্ত করার চেষ্টা করল। সে বলল, এই মুহূর্তে একমাত্র এলেনাই পারে রিচার্ডকে বাঁচাতে। এলেনা একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে সামলে নিল এবং নিচ থেকে রিচার্ডের পায়ে নিজের পুরো শক্তি দিয়ে ধাক্কা দিল। আপ্রাণ চেষ্টার পর অবশেষে রিচার্ডের শরীর সামনের দিকে গলে গেল এবং সে নিরাপদ জায়গায় পৌঁছালো। ওদিকে রবার্ট বুঝতে পারল গায়ের জোর দিয়ে এই নেট খোলা সম্ভব নয়। সে ছোট কর্নারকে বলল নিচ থেকে কিছুটা সামনে এগিয়ে এসে স্ক্রু খোলার চেষ্টা করতে। কর্নার ছোট হওয়ায় সহজে সেখানে পৌঁছে হাত বাড়িয়ে দিল, কিন্তু স্ক্রু ঘোরানোর শক্তি পাচ্ছিল না। তখনই এলেনার গলায় ঝুলে থাকা ক্রসের চেইনটি রবার্টের চোখে পড়ল। সে চেইনটি নিয়ে কর্নারের হাতে দিল। কর্নার সেটির খাঁজ স্ক্রুতে আটকে আস্তে আস্তে ঘোরাতে লাগলো এবং অবশেষে প্রথম স্ক্রুটি খুলে এলো। তবে পানি ততক্ষণে একদম কাছে চলে এসেছে। পেছনে থাকা ডিলানের শরীর প্রায় পুরোটা পানিতে তলিয়ে গিয়েছিল। সময় ছিল হাত গোনা কটা সেকেন্ড। ঠিক তখনই রবার্ট বুঝতে পারল যে সবকটা স্ক্রু খোলার প্রয়োজন নেই, শুধু এক পাশের দুটো স্ক্রু খুললেই দরজাটি ধাক্কা দিয়ে ভেঙে ফেলা সম্ভব। সবার আশা এখন সেই দুটো স্ক্রুর ওপর নির্ভর করছিল, আর ওদিকে ডিলানের শ্বাস নেওয়ার মতো বাতাসও অবশিষ্ট ছিল না। সবাই তাড়াহুড়ো করে পাইপ থেকে বের হতে লাগলো। শেষ মুহূর্তে ডিলানও পানির ওপর ভেসে উঠল, আর কয়েক সেকেন্ড দেরি হলে সে পানিতে ডুবেই মারা যেত। কিন্তু বাইরে বের হতেই তারা আবার নতুন বিপদে পড়ল। এখানকার দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। এখন ওপরের ঢাকনা খুলে ওপরে ওঠা ছাড়া আর কোনো পথ তাদের সামনে ছিল না। ওপরে পৌঁছাতেই তারা বুঝতে পারল যে তারা জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্কের ভেতরে আটকে পড়েছে। এই ট্যাঙ্ক জাহাজের সামঞ্জস্য বজায় রাখার কাজে ব্যবহৃত হতো এবং এর মূল দরজা শুধু বাইরে থেকেই খোলা সম্ভব ছিল। এখন বাইরে বের হওয়ার একটাই পথ, পুরো ব্যালাস্ট ট্যাঙ্ক পানিতে ভরিয়ে ফেলা। ট্যাঙ্কে পানি বাড়লে ভেতরে চাপ বাড়বে এবং বিশেষ প্রেসার ভলভোটি একা একাই খুলে যাবে। তবে এর মধ্যে বিশাল ঝুঁকি ছিল। যদি ভলভোটি না খোলে তবে তারা সবাই এই ট্যাঙ্কের ভেতরেই ডুবে মারা যাবে। কিন্তু তাদের হাতে আর কোনো বিকল্প পথ ছিল না। ডিলান পানি ভরার সুইচটি চালু করে দিল। তারপর সবাই উঁচুতে উঠে প্রার্থনা করতে লাগলো যেন তাদের এই শেষ চালটা কাজ করে। ধীরে ধীরে ব্যালাস্ট ট্যাঙ্ক পানিতে ভরতে শুরু করলো। পানি ক্রমাগত ওপরের দিকে উঠতে লাগলো, কিন্তু ঢাকনায় কোনো নড়াচড়া দেখা গেল না। সবার আশার প্রদীপ নিভে আসতে লাগলো। পানি তাদের গলা পর্যন্ত পৌঁছে গেল। সবাই ভাবছিল তাদের এই সিদ্ধান্ত হয়তো ভুল ছিল। ঠিক তখনই পানির তীব্র চাপে বিকট শব্দে দরজাটি খুলে গেল। পানির প্রবল স্রোত সবাইকে ভাসিয়ে নিয়ে পাশের ব্যালাস্ট ট্যাঙ্কে ফেলে দিল। কোনো মতে সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এলো, কিন্তু বিপদ এখনও কাটেনি। ডিলান সাথে সাথে পানিতে ডুব দিয়ে নতুন কোনো পথ আছে কি না তা দেখতে গেল। কিছুক্ষণ পর সে দূরে একটা খোলা পথ দেখতে পেল। সে ফিরে এসে সবাইকে জানালো যে ওটাই তাদের বের হওয়ার রাস্তা। সবাই বুক ভরে শ্বাস নিয়ে ডিলানের পিছু পিছু পানির নিচে ডুব দিল। সবার শেষে এলেনাও পানিতে নামলো, কিন্তু নামার সাথে সাথেই তার পোশাক একটা বিপজ্জনক তারে আটকে গেল। পানির নিচে থেকে সে সাহায্যের জন্য চেঁচাতেও পাচ্ছিল না। চরম আতঙ্কে তার ফুসফুসের বাতাস দ্রুত শেষ হয়ে আসতে লাগলো। এলেনা নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার মাথা একটা শক্ত ধাতব বস্তুর সাথে ধাক্কা খেল এবং সে জ্ঞান হারিয়ে ফেলল। রিচার্ড খেয়াল করলো এলেনা পেছনে পড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে তাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওদিকে ওপরে দাঁড়িয়ে থাকা বাকিরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারল নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। তারাও পানিতে লাফিয়ে পড়ে এলেনাকে খুঁজতে লাগলো। অবশেষে তারা এলেনাকে পানি থেকে তুলে আনলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এলেনা আর বেঁচে ছিল না। এতবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার পর দলের একজন সঙ্গীকে এভাবে হারিয়ে সবাই মানসিকভাবে ভেঙে পড়ল। কিন্তু ধেয়ে আসা সমুদ্রের পানি তাদের শোক পালন করার সুযোগটুকুও দিল না। বাধ্য হয়ে এলেনার দেহ সেখানে ফেলেই তাদের সামনে এগোতে হলো। কিছুক্ষণ পর তারা এমন একটা করিডোরে পৌঁছালো যেখানে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা পথ পরিষ্কার করতে শুরু করলো। ঠিক তখনই ওপাশ থেকে ঠক ঠক শব্দ শুনতে পাওয়া গেল। সবার মনে আশা জাগলো যে হয়তো উদ্ধারকারী দল চলে এসেছে। তারা আনন্দে চিৎকার করে দ্রুত ধ্বংসাবশেষ সরাতে লাগলো। কিন্তু পথ পরিষ্কার হতেই তাদের সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। সেই শব্দ কোনো মানুষের ছিল না। একটা দেয়াল টেলিফোন বাতাসের দোলায় দেয়ালে বাড়ি খাচ্ছিল। তখন তারা বুঝতে পারল যে তারা জাহাজের দ্বিতীয় শেষ তলায় পৌঁছে গেছে এবং ওপরের বোথ রাস্টার শ্যাফটই এখন তাদের বের হওয়ার একমাত্র পথ। সবাই বুক ভরা আশা নিয়ে ওপরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই তারা খেয়াল করল জাহাজটি একদিকে ভীষণভাবে হেলে পড়েছে। যেদিকে থ্রাস্টার রয়েছে সেদিকে যাওয়ার পথ বহু দূর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। গন্তব্য চোখের সামনে থাকলেও সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব মনে হচ্ছিল। ঠিক তখনই ঘটল আরেক দুর্ঘটনা।
পানির প্রেসার সীমা ছাড়িয়ে যাওয়ায় জাহাজের ভেতরের যন্ত্রপাতিগুলো বিকট শব্দে ফাটতে শুরু করল। একটা বিশাল বিস্ফোরণের শক ওয়েভে জাহাজের সামনের অংশ হঠাৎ ওপরের দিকে উঠে আবার ধপাস করে নিচে নেমে গেল। পুরো জাহাজটা একটা দোলনার মতো দুলে উঠল। সেই সুযোগে ময়লা পানি প্রচণ্ড বেগে তাদের দিকে ধেয়ে এলো। ম্যাগি আর তার ছোট ছেলে কর্নার সেই তীব্র স্রোতে ভেসে গেল। সময় একদমই ছিল না, তাই দলকে দুটি ভাগে ভাগ হতে হলো। রবার্ট বাকিদের নিয়ে থ্রাস্টারের দিকে এগোলো, আর ডিলান একাই বের হলো ম্যাগি আর কর্নারকে খুঁজে বের করতে। কিছু দূর গিয়ে ডিলান দেখল ম্যাগি একটা কোণে আটকে আছে, কিন্তু কর্নার আরও দূরে ভেসে গেছে। সে একটা লোহার জালের ওপারে আটকে ছিল। ওদিকে দ্বিতীয় দলটি শেষ পর্যন্ত জাহাজের সর্বোচ্চ অংশে পৌঁছাতে পারল। রিচার্ডের চোখে পড়ল বাইরের আলো। সে ভাবল এবার তারা বেঁচে যাবে। আনন্দে সে দ্রুত সামনের দিকে এগোতে গেল, কিন্তু রবার্ট হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে রিচার্ডকে থামানোর চেষ্টা করল। ভাগ্য ভালো যে বাকিরা সময় রিচার্ডকে টেনে পেছনে নিয়ে এলো। তখন তারা আসল বিপদটা দেখতে পেল। কেউ হয়তো ভুল করে ডাবল প্রোপেলারের সুইচ উল্টো ঘুরিয়ে দিয়েছিল। ফলে প্রোপেলারটি এখন উল্টো দিকে ঘুরছিল এবং বাতাস বাইরে ফেলার বদলে প্রচণ্ড শক্তিতে ভেতরের দিকে টেনে নিচ্ছিল। অর্থাৎ কেউ সেই পথ দিয়ে যেতে গেলেই প্রোপেলার তাকে সোজা কেটে কুচিকাটা করে ফেলবে। এখন তাদের একমাত্র কাজ ছিল যে কোনোভাবে কন্ট্রোল রুমে পৌঁছে প্রোপেলারটি বন্ধ করা। কিন্তু নকশা দেখেই তাদের মাথায় হাত। কন্ট্রোল রুম ততক্ষণে পুরোপুরি পানির নিচে। রবার্ট না ভেবেই ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ক্রিশ্চিয়ান তাকে থামিয়ে দিল। সে বলল, রবার্টের চেয়ে সে বয়সে তরুণ এবং বেশি সময় দম ধরে রাখতে পারবে, তাই এই ঝুঁকিপূর্ণ কাজটা সেই করবে। ক্রিশ্চিয়ানের এই সিদ্ধান্তে জেনিফার কান্নায় ভেঙে পড়ল। সে জানত যে পানির নিচে গিয়ে প্রোপেলার বন্ধ করে ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। ক্রিশ্চিয়ান জেনিফারকে শান্ত করার চেষ্টা করল। দুজন শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে বিদায় জানালো, কিন্তু তখনই তারা দেখে যে রবার্ট কাউকে কিছু না বলেই আগেই পানির নিচে চলে গেছে। অন্যদিকে ডিলান শত চেষ্টা করেও সেই লোহার নেট খুলতে পারছিল না, আর পানি দ্রুত বেড়ে কর্নারকে পুরোপুরি ডুবিয়ে দিল। ছেলেকে চোখের সামনে তলিয়ে যেতে দেখে ম্যাগি মানসিকভাবে ভেঙে পড়ল। সে আর সহ্য করতে না পেরে কাঁতে কাঁতে পানির ওপর ভেসে উঠল। ডিলান আর ম্যাগি এখন থামতে পারবে না। তারা ভেন্টিলেশন পাইপ ধরে এগোতে লাগলো এবং জানতে পারল যে রবার্ট প্রোপেলার বন্ধ করতে পানির নিচে গেছে। ওদিকে রবার্ট পানির অনেক গভীর পর্যন্ত সাঁতরে যাচ্ছিল। সে জানত যে নিজের মেয়ের জীবন বাঁচাতে হলে আজ তাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে। তাও সে না থেমে এগোতে লাগলো। অবশেষে সে কন্ট্রোল রুমে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে তার সব আশা শেষ হয়ে গেল। প্রোপেলারের বন্ধ করার মূল সুইচটি ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল। ওদিকে তার ফুসফুসের শেষ বাতাসটুকুও শেষ হয়ে আসছিল। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রবার্ট একটা শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে প্রোপেলার উল্টো ঘোরানোর লাল বোতামটি চেপে ধরল। ওপরে দাঁড়িয়ে থাকা সবাই মুহূর্তের মধ্যে বুঝতে পারল যে প্রোপেলারের ঘূর্ণন বদলে গেছে। ডিলান সাথে সাথে বুঝতে পারল রবার্ট কি করেছে। সে অনুধাবন করল রবার্ট নিজের জীবন দিয়ে তাদের বাঁচার পথ করে দিয়ে গেছে। তবে প্রোপেলারটি এখনও প্রচণ্ড গতিতে ঘুরছিল, কিন্তু উল্টো ঘোরার কারণে সেখানে এক মারাত্মক শোষক বলের সৃষ্টি হয়েছিল। ডিলান বুঝতে পারল এই শক্তির মুখে যদি ভারী কিছু ফেলে দেওয়া যায় তবে প্রোপেলারটি ধ্বংস হয়ে যাবে। সে দ্রুত পাশে থাকা একটা বড় গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে প্রোপেলারের দিকে ছুঁড়ে মারল, কিন্তু কপাল খারাপ, সিলিন্ডারটি প্রোপেলারের ফ্রেমে গিয়ে বাঁকা হয়ে আটকে গেল। প্রোপেলারের ভেতরের সাকশন টান এত তীব্র ছিল যে ডিলান ধাক্কা দিতে গিয়েও সেটা সরাতে পারছিল না। এবার ডিলান নিজের জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিল। সে নিজেকে সেই বিপজ্জনক বাতাসে টানের কাছে সঁপে দিল। প্রোপেলারের কাছাকাছি পৌঁছে সে নিজের সবটুকু শক্তি দিয়ে সিলিন্ডারটি ফ্যানের পাখার ভেতর ঠেলে দিল। পরের মুহূর্তেই বিকট বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। প্রোপেলারটি চুরমার হয়ে ভেঙে গেল। বিস্ফোরণের ধাক্কায় জাহাজটি আরও দ্রুত ডুবতে শুরু করলেও অবশেষে বাইরে বের হওয়ার পথ পরিষ্কার হয়ে গেল। বাকিরা এক মুহূর্ত দেরি না করে দ্রুত ভেন্টিলেশন পাইপের দিকে ছুটল। তারা দ্রুত ওপরের দিকে উঠে শেষ পর্যন্ত জাহাজের বাইরের অংশে পৌঁছে গেল, যা সমুদ্রের পানির একদম কাছাকাছি ছিল। আর কোনো চিন্তাভাবনা না করে সবাই এক এক করে সরাসরি সমুদ্রে লাফিয়ে পড়ল। কাছেই একটা লাইফবোট ভাসতে দেখে তারা কোনো মতে সাঁতরে সেটিতে গিয়ে উঠল এবং দ্রুত দাঁড় টেনে জাহাজ থেকে দূরে সরে যেতে লাগলো। ওদিকে বিশালাকার ক্রুজ শিপ পোসাইডন আর নিজেকে ধরে রাখতে পারল না। তীব্র গতিতে জাহাজটি সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল। বিশাল জাহাজ ডুবার কারণে সমুদ্রের পানিতে প্রচণ্ড ঘূর্ণিস্রোতের সৃষ্টি হলো। তবে ভাগ্যক্রমে লাইফবোটে থাকা বেঁচে যাওয়া মানুষগুলো সেই বিপজ্জনক ঘূর্ণি পার হয়ে নিরাপদ দূরত্বে পৌঁছাতে সক্ষম হলো। দেখতে দেখতে পোসাইডন চিরতরে সমুদ্রের বুক থেকে হারিয়ে গেল।